শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি ৩রা নভেম্বর এবং আজকের এই দিনটি আসলেই আসলে আমাদের খুব প্রিয় একজন মানুষের কথা মনে পড়ে এবং তাকে বিশেষণে বিশেষায়িত করবার আগে কিছু কথা না বললেই নয়। শুরুটা ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত। সেই উচ্ছল তরুণী হয়ে উঠলেন একজন পরিপক্ক অভিনেত্রী। একে একে তিনি জয় করেছেন দর্শকদের হৃদয় এবং তার মিষ্টি হাসিতে তিনি ভুলিয়েছেন দর্শকদেরকে। তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়। আজকে তার জন্মদিনের রং, ভালোবাসার রং, তার মিষ্টি হাসি সব কিছু মিলেমিশে একাকার। আমাদের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী, তার আজ জন্মদিন। তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই চ্যানেল আইয়ের পর্দার মাধ্যমে। এবং আজকে তার জন্মদিনে সরাসরি আমরা তাকে পাচ্ছি না আমাদের স্টুডিওতে, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারই জীবনের সবচেয়ে কাছের মানুষ, তার সহশিল্পী, তার জীবনের সহযাত্রী, আমাদের সকলের ভীষণ প্রিয় আরও একজন মানুষ, ওমর সানি। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, এবং ভালোর মধ্যে সবাই যেরকম মিস করছে মৌসুমীকে, আমি তো 100% এটা বলার অপেক্ষায় রাখে না। আমার স্ত্রীকে তো আমি মিস করবি ডেফিনেটলি, ভীষণ মিস করছি মৌসুমী তোমাকে। আর এটা শেষ করেই আজকে তো মানে এখানে থাকার কথা মৌসুমীকে, হোপফুলি চ্যানেল আই বলে কথা। আর আমরা আগাগোড়াই এখানে আছি, আর একটা ভয় কাজ তো করেই, চ্যানেল আই ডাকলে আমি থাকবো না, এটা হতেই পারে না, কারণ আমি চ্যানেলের পরিবারের ওমর সানি। তো আমার সাটুরিয়া এবং ঔরঙ্গাবাদে মানিকগঞ্জে আমার রেস্টুরেন্টে আমি একটা অন্যরকম গানের আয়োজন করেছি সন্ধ্যার বেলায়, বয়াতি গান এবং পালা গান, জারি গান, এই প্যাটার্নের মতো করে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, তারপরে ছোট ভাই, ফ্যান ক্লাবের যারা যারা সদস্য আছে, তারা ভীষণভাবে এনজয় করবে। কিছুটা ঢাকায় শীত অনুভবও করছি না, কিন্তু বাইরে একটু শীতের আমেজটা তো সে রাতের বেলা পড়ে। এবং কেক কাটবো হোপফুলি তোমার মাধ্যমে এবং তারকা কথনের মাধ্যমে। একটা জিনিস বলতে চাই, অনেকেই অনেক বাজে গসিপ করে আমাকে মৌসুমীকে নিয়ে। তারা কিছু মানে 100% উইয়ার্ড পিপল বলবো, যারা নাকি এই ধরনের ইয়োলো সাংবাদিকতা করছেন, তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই এগুলি বাদ দেন, নিজের সংসার চালাবার জন্য সুন্দর কিছু গসিপ বেছে নেন। হ্যাঁ, এরকম ফালতু চিন্তা নিয়ে নিজের সংসারটাকে ধ্বংস করবেন না। তো এই কারণে বললাম তোমার মাধ্যমে, যে অনেকে অনেকভাবে বলে যে কেন বাইরে, আরে অনেক হাজবেন্ড তো বাইরে আছে 10 বছর 12 বছর। আমার শাশুড়ির জন্য, আমার মেয়ের জন্য, হ্যাঁ, সে আমেরিকাতে অবস্থান করছে এবং সে বাংলাদেশের একজন কি বলে হিমালয় পর্বত সমতুল্য একজন আর্টিস্ট, মৌসুমী বলে কথা। তো খুব অচিরেই বাংলাদেশে আসবে, আমরা সে অপেক্ষাটা করছি। সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, এবং আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, তার জন্য দোয়া করবেন, এবং হোপফুলি আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার পুরো পরিবার এবং বিশেষ করে আমাদের প্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের দিনটি তো তার জন্য ভীষণ বিশেষ, আমাদের সকলের জন্য বিশেষ। আমরা তাকে নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো, তার কাছ থেকে আমরা যেহেতু সরাসরি শুনতে পারছি না, কিন্তু তার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা সবসময় ছিল, এখনও আছে এবং থাকবে। এবং একটু বলতে চাইবো, আসলে আলো আঁধারি যেখানে আলোচনা সেখানেই সমালোচনা, দুটো একসাথে থাকছে এবং এগুলো নিয়ে আসলে আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা একেবারে প্রশ্নে চলে যাচ্ছি। আজকে আমাদের প্রিয় একজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মৌসুমী, তার জন্মদিন, এবং তার সাথে আপনার এই যে জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাকে আপনি খুব কাছে থেকে দেখছেন, অভিনয় শিল্পী হিসেবেও দেখেছেন, একই সাথে নিজের ঘরেও পেয়েছেন। তার তো অনেক গুণ, সে ভালো গান করে, সে চলচ্চিত্র পরিচালনা থেকে প্রযোজনা সবখানে আসলে নিজের একটা অন্যরকম বিশেষত্ব দেখিয়েছেন। আসলে তার কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? আমি মুগ্ধতা ছড়িয়েছে আমার জীবনে ওর কয়েকটা গুণ। তার মধ্যে আমরা যখন মানে
ব্রাইট একটা জায়গায় অবস্থান করছিলাম। যখন নাকি যে কোনো কারণেই হোক আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার ছেলে ফারদিনের জন্মের ভ্রূমটা যখন আমরা শব্দটা শুনতে পাচ্ছিলাম, আমাদের ইচ্ছে ছিল আরো 4-5 বছর পরে আমরা নিব বাচ্চা। যখন চলে আসলো তখন আমাকে বলল যে আমি মা হতে চাই। এবং যে চলে আসছে আল্লাহর হুকুমে চলে আসছে তাকে আমরা কোনো ক্ষতিগ্রস্ত করব না। এবং সে আমি জানি না সে ছেলে নাকি মেয়ে, তো আমাদের কেরিয়ার বলো আর যা জাহান্নামে যাক, আমি তোমার জন্য চিন্তা করছি না সানিয়া, আমি আমার জন্য চিন্তা করছি না যে আমি মা হওয়ার পরে আমি মৌসুমী থাকবো না, তাতে আই ডোন্ট কেয়ার, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার এমন না যে আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে এবং আমাকে জাহান্নামে যাক সব কিছু, কিন্তু বাট আমার কেরিয়ার আগে, এটা সে কখনোই ভাবেনি। দেন ডিসাইড করেছে বাবু আসবে এবং তার পরেই কিছুদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা তারা ডিসাইড করলো যে অনুষ্ঠান করবে এবং শেরাটনে অনুষ্ঠান করে। এই যে তার চিন্তাধারাটা, একজন মায়ের যে মানে আকুলতা, এবং ডেফিনেটলি সিঙ্গাপুরে যখন নাকি আমার ছেলে ফারদিন ইহসান স্বাধীন জন্ম নিল এবং হোপফুলি তার একটি খুবই একটা গুড টাইমে কিন্তু আমার মেয়ে ফাইজারও জন্ম। সো আমি এক কথায় বলবো মা হিসাবে আনপ্যারালাল আমি মনে করি এটা আমার দৃষ্টিতে। আর ইটস রিয়েলি ফ্যাবুলাস মৌসুমী, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমাকে না জানো আমি কখনো টেনশন করতে হয়নি যে ছেলে কিভাবে বড় হবে, কিভাবে মেয়ে বড় হবে। আমাকে বলে যে তুমি এগুলো কোনো টেনশন করবা না, তুমি এগুলি কোনো টেনশন করবা না, এগুলি আমার ব্যাপার। তার পড়াশোনা সমস্ত কিছু না ও ভাগ করে নিয়ে তাকে গড়ে তুলেছে। সাথে সাথে স্ত্রী হিসাবে আমি মনে করব আমি অনেক আমার জীবনে অনেক ফ্ল্যাকচুয়েট টাইমে আমি ক্রিয়েট করেছি, যার জন্য আমি অনুতপ্ত আমার কিছু কিছু সময়, এবং সেটা না অনেক সময় মেনে নিয়েছে। এবং মৌসুমীকে আমি আজ অব্দি দেখিনি যে একজন লোভী মানুষ হিসাবে তাকে তার ভিতরে কোনো লোভ কাজ করেনি। হ্যাঁ, অভিমান কাজ করেছে, তার ভিতরে প্রচণ্ড অভিমান আছে, প্রচণ্ড রাগ আছে, প্রচণ্ড একাকিত্ব আছে, প্রচণ্ড মানে কি বলে এগ্রেসিভ আছে, শুধুই তার পরিবারকে নিয়ে। এবং হোপফুলি এটার প্রায় 30 বছর ওভার হয়ে গেল আমার আর মৌসুমীর দাম্পত্য জীবন। আমেরিকার একটি বিষয় আমি বলি, আমাকে একদিন বলল যে কোনো কারণেই হোক সানি, আমার মাকে আমি দেখতে পারবো কিনা আমি জানি না, আর তোমার বিচারও সমস্যা হচ্ছে, আমার মাটার সেবাটা করার জন্য তুমি আমাকে অনুমতি দাও। যখন নাকি আমি দেখলাম যে এই পৃথিবীতে আমার মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, আমার শ্বশুর বেঁচে নেই, শুধু অনলি ফর এই 4টা মানুষের মধ্যে শুধুই আমার শাশুড়ি বেঁচে আছে, তো আমি এটা কখনোই চাইনি যে না আমার শাশুড়ি রিহাবে যাবে, মানুষে খারাপ কথা বলবে, স্যাক্রিফাইসটা আমাকে করতেই হয়। আমি তার সাথে আমার মেয়ের সাথে কোনো গার্ডিয়ান থাকবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আমার একাকিত্ব যত যাই হোক না কেন, আমি বললাম যে ইউ ডু ইট মৌসুমী, তুমি চলে যাও আমেরিকায়, এবং হোপফুলি সেখানে মেয়েকে যত্ন করে রাখছে, তার মাকে যত্ন করে রাখছে। আচ্ছা, পৃথিবীতে মায়ের সেবাটা করবে না তো কার সেবাটা করবে? এটা আমি মনে করি একজন তার সন্তান হিসাবেও আমি এই চিন্তাটা করি, একজন স্বামী হিসাবেও চিন্তাটা করি, আমি একজন মানুষ হিসাবে আমি চিন্তাটা করি। প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, প্রিয়দর্শিনী
তিনি আজকে তারকাকথনের স্টুডিওতে আমাদের সঙ্গে নেই, কিন্তু প্রবাসী থেকেও তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জন্মদিনে তার অনুভূতি কি আমরা তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ তারকা কথনকে আমাকে আমার বার্থডেতে এত সুন্দর করে উইশ করার জন্য, এবং অবশ্যই সানি তোমাকেও ধন্যবাদ। তুমি আমাকে অলওয়েজ অনেক হ্যাপি করো অনেক সুন্দর সুন্দর উইশ করে। তো আমি ধন্য যে আমি আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়েছি এবং তোমার এত ভালোবাসা পেয়েছি। আমি আমার বার্থডে গিফট হিসেবে এর চেয়ে বেশি কিছু আসলে আমি চাই না সবার কাছে। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সুদূর প্রবাসে থেকেও কখনো ফিল করি না যে আমি বাংলাদেশের বাইরে আছি। এটা আমাকে অনেক বেশি ভালো লাগা তৈরি করে আমার ভেতরে। আবারও ধন্যবাদ জানাই সবাইকে আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য, এবং অবশ্যই চ্যানেল আইকে, চ্যানেলের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সবসময় আমাকে অনেক স্নেহ স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন। সেটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বড় প্রাপ্তি আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। তার সাথে এত স্মৃতি আপনার, এত বছরের, আপনি বললেন 30 বছর আপনাদের প্রায় দাম্পত্য জীবন হতে যাচ্ছে। একটু জানতে চাইবো, মৌসুমীর সাথে যখন আপনার প্রথম দেখা, সে প্রথম দেখার কোন স্মৃতিটা আজকে আমাদেরকে শেয়ার করতে চান? প্রথম দেখাটা খুব বাজে। আমি প্রথম শুটিং করতে যাই সিলেটে। আমি একটি গানের শুটিং করছিলাম দোলা ছবির। হোপফুলি তখন আমি ভীষণ ব্যস্ত। আমি পরিচালককে বললাম যে আমি খুব বেশি একটা শিডিউল দিতে পারবো না, খুব কুইকলি যে দেখি আমার শ্বশুর সাহেব বসা, তারপরে আমার 2 শালি ওখানে বসা। ওমা গানের মধ্যে না উনি ভালো করে শুটিং করছিল না। তা আমি পরিচালককে বললাম, উনিও গত হয়েছেন, দিলীপ সোম। আমি দাদা এই আপনার এই হিরোইনকে ঠিক করতে বলেন তো, নালে ঘোড়া ডিম আমি এই ছবি থেকে আমার বাদ দেন, আমি এই ছবি করবো না। হ্যাঁ, এই মেয়ে তো কি উল্টাপাল্টা কাজ করে করে। হয় কি একটা ছেলে মানুষই ছিল না, আমি ছেলে মানুষই। আচ্ছা, পরে আমারে বলতেছে সানি ভাই আপনি কেন একটু দেখলাম আপনি কিরকম বিরক্ত হন, আমি মজা নিচ্ছিলাম। তো আমি বললাম যে মজা নাও ভাই তুমি, আমি এত সিরিয়াসলি আমি করতে চাচ্ছি একটা রোমান্টিক ছবির গান, সেই তুমি মজা কই না, খুব ভালো হচ্ছে। তো তো ওই যে শুরু, এবং আত্মহংকার আবারও সিলেটের শুটিং, এবং সেখানে একটা বিষয় অনেকবার বলেছে আর বলতে ভাল লাগে না, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে 2 তারিখে ছিল, মানে গতকালের 2 তারিখটা ছিল, আজকে তো 3 তারিখ। এসে আমাকে সন্ধ্যার পরে বলে যে কালকে তো আমার জন্মদিন। তো জৈন্তাপুরে ওই টাইমটায় প্রায় 27-28 বছর আগে, আরো আগে, তো কিছুই পাওয়া যায় না, কোনো ফুল টুল কিছুই পাওয়া যায় না। আমার মা প্রায় আড়াই ভরি দিয়ে একটা গলার চেন বানিয়ে দিয়েছিল আসার আগে। আমি কি করলাম, ওই চেনটা খুলে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই চেনটা রাখো, এটাই আমার মানে বিগ অ্যাওয়ার্ড। তো জানি না এটা কি হয়েছে, আমি পটাবার জন্য করিনি ভাই, ওই যে পটাবো অমুক করবো তমুক করবো ওই কারণে না। তো তখন কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত, ও সুপারস্টার এবং হোপফুলি বাংলাদেশের বিগেস্ট ক্রেজ। তো আমি বিশেষ করে ওই টাইমে আমি, মৌসুমী, সালমান, শাবনূর, আমরা হোপফুলি মান্না ভাই, আমরা সবাই কাজ করছিলাম। তো আমাদের ভিতরে ওই জিনিসটা খেয়াল করে না, কথা বলতে বলতে কাজ করতে করতে একটা সময় গিয়ে বলেই ফেললাম যে এই মেয়ে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি বিয়ে শাদী করবো, আমাকে করলে করো, না করলে আমি বাদ দাও চিন্তাধারা। এই বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, উনি লিখেই ফেললেন আর ইতিহাস হয়ে গেল। এবং সেই ইতিহাস চলমান চলছে, এবং আশা করছি ভীষণ আনন্দের সাথে আপনাদের এই পথযাত্রা চলছে। একটু জানতে চাইবো, এই যে এত গল্প, এবং আমরা তো শিল্পী মৌসুমী, সেই ক্রেজ যেটা আপনি বললেন, আমরা দেখেছি মানে এত এত আর্টিস্ট, এত এত অ্যাক্ট্রেসের মধ্যে তার ফটো কার্ড সবচেয়ে বেশি, এবং
তাকে নিয়ে যে সময় ক্রেজ, সেটা কিন্তু এখনো আমরা দেখি পর্দায় মৌসুমী মানেই অন্য কিছু। তো একটু জানতে চাইবো, পর্দায় যখন তার সাথে আপনি কাজ করেছেন নানান ধরনের চলচ্চিত্রে আমরা দেখেছি, সেইখানে আসলে তার সাথে আপনার সেই কেমিস্ট্রিটা কেমন ছিল, এবং সেই কেমিস্ট্রির কোনো প্রভাবটা আসলে ব্যক্তি জীবনে কতটুকু পড়েছিল? কেমিস্ট্রি ভালো ছিল, কারণ প্রায় ওর সাথে আমার 40টা ছবির উপরে, কিন্তু সাকসেস 100% সাকসেস যদি আমি বলি, অন্য অন্য নায়িকাদের সাথে আমার অনেক সাকসেস ছবি আছে। কারণ একটা জিনিস, আমি বাংলা চলচ্চিত্রের কোনো ডিপেন্ডেবল হিরো কখনোই আল্লাহ আমাকে রাখে নেই, ছিলামও না। আমার অনেক সাকসেস ছবির মধ্যে এভারেজ সাকসেস ছবি মৌসুমীর সাথে, তারপরে তো কুলি ছবি আছে পপির সাথে, আমার লিমার সাথে ছবি আছে, শাহনাজের সাথে ছবি আছে, অরুণা বিশ্বাসের সাথে আছে। তো সব মিলিয়ে এভারেজ কিছু বাম্পার, সুপার হিট এবং হিট সবগুলি ছবির অলমোস্ট কিছু হচ্ছে মৌসুমী, এবং কেমিস্ট্রি তো ভালো ডেফিনেটলি ছিল। আর পরিচালকরা এবং দর্শকরা তো ডেফিনেটলি চাইতো আমাকে আর মৌসুমীকে, আর তার জন্যই 40টার উপরে মেবি ছবি আমার আর মৌসুমীর সাথে হয়েছে। হোপফুলি অনেকের সাথে কাজ করার মধ্যে কেমিস্ট্রি ভালো থাকার কারণে মৌসুমীর সাথেই বেশি হয়েছে। আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, আমরা যখন আপনার সাথে এখন কথা বলছি, আপনার কাছ থেকে মৌসুমী সম্পর্কে শুনছি, আপনি তো তার ব্যক্তিগত জায়গা থেকেও কিছু উত্তর দিচ্ছেন। দর্শক হিসেবে যদি আমি বলি, মৌসুমীর অভিনয়কে আপনি কত দিবেন 10-এ, এবং কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, নাম্বারিংয়ের বলবো না, আমি যদি বাংলা চলচ্চিত্রের 5টা নায়িকা যদি আমি বাছাই করি, তার মধ্যে মৌসুমী আছে। এবং আপনারা আরো 4 জনের নাম নাইবা বললাম, এবং 4 জনের নাম সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ সেই জানে। এবং যদি বাংলা চলচ্চিত্রের এই অবধি আমি যদি বলি, তাহলে বাংলা চলচ্চিত্রের শেষ মানে লেডিস সুপারস্টার মেগাস্টার কিন্তু লাস্ট 2 জন, একজন হচ্ছে মৌসুমী, একজন স্বপ্নর। এরপরে আর কোনো সুপারস্টার মেগাস্টার বাংলাদেশে মেয়েদের ভিতর থেকে আর আসে নাই। আপনি এই যে বলছেন যে তার এত কাজ, তার অভিনয়, তার দক্ষতা, এবং আমরা দেখেছি তার প্রথম কাজের কথাই যদি চিন্তা করি, কিয়ামত থেকে কিয়ামত, তারপরে তার অসংখ্য কাজ, সেই জায়গাটা থেকে তিনি স্বীকৃতিও পেয়েছেন বেশ কিছু। তিনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 3বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন, আবার 3বার তিনি বাচসাস পুরস্কারও পেয়েছেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, পুরোদস্তুরভাবে যদি চিন্তা করি, তাহলে পারে তার অভিনয়ের তিনি প্রাপ্য সম্মান এবং স্বীকৃতি পেয়েছেন? সবই 3বার করে আছে। হোপফুলি এটা একটা কাকতালীয়, এবং তার জন্মদিনও 3 তারিখ। হ্যাঁ, এবং জন্ম 3 তারিখ। এতটা ভাবিনি আমি, এতটা ভাবি না। আর যদি বলি সবচেয়ে বড় ভালোবাসা, তার চেয়ে বেশি বড় পুরস্কার ডেফিনেটলি মৌসুমী দর্শকদের কাছ থেকে পেয়েছে। এবং আমার একটা ছোট স্মৃতি আছে, এক ভদ্রমহিলা একটা মুরগি এবং একটা হাঁস নিয়ে এসেছিল, কত হবে প্রায় 8-10 বছর আগে। আচ্ছা, আমি মেবি সম্ভবত টাঙ্গাইলের কোনো না কোনো একটা জায়গায় শুটিং করছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না খুব একটা। তো এসে বলল যে, বাবা আমি তো অনেক গরিব মানুষ, তুমি কি খাও বাবা? আমি বললাম যে আমি তো হাঁস খাই না। তাহলে মুরগি খাও? আমি হ্যাঁ মুরগি তো খাই আমি। কি কিছু মনে না করলে এই মুরগিটা তুমি রান্না করে খাবা, আর এই হাঁসটা আমার মাকে দিবা। তো আমি বললাম যে এইভাবে নিব কিভাবে, মানে গাড়িতে তো গন্ধ হয়ে যাবে। বলে যে আমি কেটে দেই, আর আমার কাছে 3টা হাঁস ছিল, হ্যাঁ 3টা না 4টার কথা যেন বললো, সেখান থেকে আমি একটা দিয়েছি। আর বাবা আমার প্রায় 8-10টা মুরগি আছে, তার মধ্যে থেকে একটা দিলাম। তো আমার জন্য দোয়া করো বাবা, হ্যাঁ আমার নাতিটা অসুস্থ,
আমার জন্য দোয়া করো। তো এরকম অসংখ্য জিনিস আছে, মানুষের ভালোবাসা পেয়েছি আমরাই, এবং সব মিলেই বললাম। এই যে নানান মুহূর্ত, নানান ধরনের অভিজ্ঞতা প্রিয়দর্শিনীর সঙ্গে এবং তাকে ঘিরে, সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে মৌসুমীর সাথে কাটানো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি, কোন স্মৃতির কথা বলবেন? দেখো, মানে কাটানোর সুন্দর মুহূর্তগুলি সবটাই, এবং সবটার মধ্যে থেকে দুইটা সুন্দর মুহূর্ত হচ্ছে আমার সন্তানের জন্ম। আচ্ছা, এই দুইটার সুন্দর মুহূর্তই হচ্ছে আমার জীবনের অনেক বড় মুহূর্ত। আজকে যেহেতু তার জন্মদিন ঘিরে তো আপনাদের এমনিতে পরিবারের সাথে যখন তিনি থাকতেন ঢাকায় আপনাদের সঙ্গে, তখন তো এক ধরনের উদযাপন হতো, এখন উদযাপনের মাত্রাটা ভিন্ন। সেক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে কিভাবে উদযাপন করা হতো? ন্যাচারালি আমরা 3 ভাই বোন। আমার বোনের ঘরে এক ছেলে এক মেয়ে, আমার বড় ভাইয়ের ঘরে এক ছেলে এক মেয়ে, আমার ঘরে এক ছেলে এক মেয়ে। ব্যস্ততার খাতিরে আমার ছেলে এখন দুবাইতে তার ওয়াইফকে নিয়ে, আমার মেয়ে আমেরিকাতে তার মাকে নিয়ে। তো একটু আগে খবর নিলাম মোহাম্মদপুরে তারা বেশ কালকে কেক কাটবে। আচ্ছা। এবং আমার ভাই বোনের ছেলে মেয়েদের আবার ছোট ছোট বাচ্চাগুলি আছে, নাতি নাতকুর বলে, এবং তারা বলতেছে দাদা ভাই আমরা না এই দাদুর তো কি বলে জন্মদিন, আমরা না পোলাও রান্না করবে, মা বলেছে পোলাও রান্না করবে। তো এরকম ছোটখাটো ফিলিংসের চিন্তা তো আছেই, এবং এরকমও তো হতে পারে যে আজকে আমি যে মানিকগঞ্জে আমার রেস্টুরেন্টে যাচ্ছি, কাকতালীয়ভাবে কেউ না কেউ কোনো কিছু ঘটাতে পারে, সুন্দর কিছু মুহূর্ত ঘটাতে পারে। একদমই তাই। এবং তাকে নিয়ে তো আসলে গল্প করার অনেক প্রসঙ্গ, অনেকগুলি বিষয়, কিন্তু আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ প্রশ্নটি করতে চাই আপনাকে। এত গুণের অধিকারিণী আমাদের প্রিয়দর্শিনী, এখন তাকে তো সকলেই এখন যারা চলচ্চিত্র অঙ্গনে রয়েছেন তারা অনুকরণ করার চেষ্টা করে, বা তাকে আগে যারা অভিনয় করেছেন তাদেরকে দেখে ফলো করার চেষ্টা করে। সেক্ষেত্রে এখন যারা তরুণ প্রজন্মের অভিনয় শিল্পীরা রয়েছেন তাদের কোন বিষয়টি আসলে ফলো করা উচিত মৌসুমীর, আপনার কি মনে হয়? বললে কিন্তু মাইন্ড করবে। মানে এখনকার প্রজন্মের তো প্রধানত কোনো ধৈর্য নেই। সেকেন্ড হচ্ছে কিভাবে কি বলে ড্রেস কিনবে, কিভাবে ঘড়ি কিনবে, কিভাবে আইফোন মানে মেক করবে, এগুলো নিয়ে চিন্তা থাকে। আর্টিস্ট হওয়ার জন্য অভিনয়টা যে একটা শিল্প মাধ্যম, অভিনয়টা যে একটা হৃদয়ের বন্ধন, এবং এই অভিনয় করতে গিয়ে কত কিছু স্যাক্রিফাইস, এবং অভিনয়টাকে ধারণ করতে হবে। এখনই শর্টকাটে বড়লোক হতে চায়, শর্টকাটে ভাইরাল হওয়ার জন্য সবার একটাই টার্গেট, আমি ভাইরাল হব, হ্যাঁ, এবং বাংলিশ হব। কিভাবে যারা ভাইরাল নায়িকা তাদেরকে ফলো করবে। অনেকেই কিন্তু মৌসুমী শাবনূরকে এখন ফলো করে না, কেউ শাবানা আপা ববিতা আপাকে ফলো করে না, কেউ রোজিনা ম্যাডাম আপাকে ফলো করে না, ঠিক আছে, কেউ কবরী ম্যাডামকে ফলো করে না। কিন্তু এখন যারা এখন উইয়ার্ড লেভেলের ভাইরাল কিছু মেয়ে আছে তাদেরকেই ফলো করে মেয়েরা, আবার উইয়ার্ড লেভেলের যারা কিছু সমাজে মানে সেলিব্রিটির নামে ইয়ে করছে তাদেরকেই ফলো করছে। হ্যাঁ, খুব দুঃখ নিয়ে কথাটা বলতে হচ্ছে। এবং এতগুলি দুঃখের মধ্যে থেকে একটা সত্য কথা তো বলতেই হয়, কেউ না কেউ তো শিল্পী হয়ে আসবে। একদমই তাই। এবং তার জন্যই কিন্তু এই চলচ্চিত্র অপেক্ষা করছে, আমিও মোরসানি অপেক্ষা করছি যে একজন নারী আসুক, একজন ছেলে আসুক। আমরা এটা শুনতে চাই না যে লাস্ট সুপারস্টার এই দুজন, লাস্ট সুপারস্টার এই হিরোটা, না, লাস্ট শব্দটা শুনতে চাই না আমরা। আমরাও তেমনটি প্রত্যাশা করি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন সমৃদ্ধ হোক, নতুন নতুন যারা শিল্পীরা আসছেন তারা ভালো ভালো কাজ করুক, এবং সুস্থ একটি সাংস্কৃতিক
একটি চলচ্চিত্র মাধ্যম আমরা যাতে করে পেতে পারি। আপনাকে ধন্যবাদ আপনার আজকের সময়টি আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনার সাথে আসলে আড্ডা দিয়ে ভালো লাগলো। মৌসুমী আমাদের প্রিয় শিল্পী, প্রিয় আমাদের অ্যাক্ট্রেস, তার সম্পর্কে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং আশা করছি আজকের দিনটি তার ভালো কাটবে এবং প্রতিদিনই খুব সুন্দরভাবে তিনি উদযাপন করতে পারবেন তার জীবন। আমি সবার শেষে একটা খালি কথা বলবো যে যদিও আজকে আমার অনেক কাজের মধ্যে মৌসুমী না থাকার কারণে আমাকে দায়িত্বটা পালন করতে হয়েছে। আপনারা কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, আর কি বলে আমাদেরকে এই ধরনের নিউজ করে পয়সা কামাবার চেষ্টা করেন না। মানে আমরা সুন্দর একটি জীবনের মধ্যেই আছি, সুন্দর একটি মুহূর্তের মধ্যেই আছি, এবং আপনাদেরকে সবসময় ভালোবাসি। আর ডেফিনেটলি দূর থেকে আমাদেরকে ভালোবেসে যাবেন। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের ভুল ত্রুটি আছেই, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, ডেফিনেটলি ওর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ। আজকে যার জন্মদিন, প্রিয়দর্শিনী, আমাদের প্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনি এবং আপনি দুজনেই আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন, এবং আশা করছি থাকবেন আমাদের চ্যানেল আই পরিবারের অংশ, আমাদের নিকটজন। আপনাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন একসাথে এত বছরের পথ পরিক্রমার জন্য, এবং তার জন্মদিনেও তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই দর্শক আপনারাও আপনাদের জায়গা থেকে। আপনারা আশা করছি ভালো থাকবেন এবং আমাদের প্রিয়দর্শিনীর জন্য দোয়া করবেন। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আয়োজনে দেখা হবে।